ভরা মানুষের মধ্যে আমার বাম গালে সজোরে চড় বসালেন মিস্টার আবরার ফাহাদ। থাপ্পড় মেরেও মনে হলো তার শান্তি হয়নি, তাই আমাকে তিনি বললেন, ইউ ব্লাডি, সাহস হয় কি করে? একে তো গায়ে ঢলে পড়েছিস, আবার মুখে মুখে তর্ক করিস। অসভ্য ক্যারেক্টারলেস মেয়ে একটা। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা, নয়তো তোর অবস্থা আরও খারাপ করে দেব। কি হলো, কথা কানে যাচ্ছে না? আই সে গেট আউট। দেশের কথাটা এত জোরে বলায় আমি কেঁপে উঠলাম আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এত অপমান আমার নিজের চরিত্র নিয়ে কথা বলায় নিজেকে আর ধরে রাখতে পারলাম না। কান্না করতে করতে সেই পার্টি ছেড়ে বেরিয়ে আসলাম দৌড়ে, কোনো দিক না তাকিয়ে। পেছন থেকে আমার বেস্টি ফারিহা আমাকে অনেক ডাকলো, কিন্তু আমি তার ডাক না শুনেই চলে আসছি। আমি পার্টি থেকে বেরিয়ে বাড়ির রাস্তা ধরে হাঁটছি। আমার চোখে এখনো পানি চিকচিক করছে। আমি হাঁটছি আর একটু আগে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি, যে আজ পর্যন্ত এইরকম অপমান আমি কোথাও হয়নি। আমার চরিত্র নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন করেনি, আর আজকে কিনা আমাকে আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন করলো। কি থেকে কি হলো আমার সাথে? আগে আমার পরিচয় জানুন। আমি আতিয়া জিন্নাত, বাবা মায়ের একমাত্র রাজকুমারী। আমার বাবা প্যারালাইসিসে ভুগছেন, আর আমার মা একটা সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। আমার মা যা ইনকাম করেন তাতে আলহামদুলিল্লাহ আমাদের সংসার আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে যায়। আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমার স্কুলে যে বান্ধবীরা আছে তাদের মধ্যে আমার বেস্ট ফ্রেন্ড হলো ফৌজিয়া ফারিহা। আমার সব দুঃখ কষ্ট দুষ্টুমির সাথী সে। আজকে আমার বেস্টির জন্মদিন ছিল। ফারিহারা আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে না। তার বাবা একজন বিজনেসম্যান, চারিদিকে তার নাম শোনা যায়। আজকে তার জন্মদিন উপলক্ষে আমি গিয়েছিলাম। সেখানে আমার মতো মিডল ফ্যামিলির মেয়ে বলতে কেউ ছিল না, সবাই বড় মাপের লোক। আমি জন্মদিনের গিফট নিয়ে ফারিয়ার কাছে গেলাম। গিয়ে ফারিয়াকে জড়িয়ে ধরে বললাম, শুভ জন্মদিন আমার প্রাণভোমরা। থ্যাংক ইউ জানু। আতিয়া এবার ফারিহাকে ছেড়ে দিয়ে তাকে দেখতে লাগলো। সে আজকে একটা কালো গাউন পরেছে, খুব সুন্দর লাগছে এই গাউনটাকে। আতিয়া নিজের চোখে হাত দিয়ে কাজল নিয়ে ফারিহার ঘাড়ে লাগিয়ে দিল। তারপর ফারিহার থুতনি ধরে বলল, আমার প্রাণভোমরার দিকে যেন কারোর নজর না লাগে, তাই নজর কেটে দিলাম। আতিয়ার এমন কাজ আর কথা শুনে ফারিহা হেসে ফেলল। তারপর আতিয়াকে বলল, তোকেও কিন্তু জানু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। আতিয়া আত্মসন্তুষ্টির সাথে বলল, লাগবেই তো, আমার মতো এই অঞ্চলে কে আছে? হুম, জানি, আমি জানি। আচ্ছা প্রাণভোমরা, তুই বস এখানে, আমি একটু ঘুরে আসছি তোদের বাগান থেকে, ওকে? আচ্ছা, যা সাবধানে। আতিয়া ফারিহার কাছ থেকে বিদায় নিয়ে বাগানের উদ্দেশ্যে গেল। আজকে সে একটা নেভি ব্লু রঙের লং পাকিস্তানি কামিজ পরেছে। আতিয়া দেখতে অতটা সুন্দরী না, তার গায়ের রং শ্যামলা, কিন্তু মুখের আকৃতি মাশাল্লাহ। আতিয়ার মুখ গোল, চোখগুলো ছোট ছোট, নাকটা সরু বাঁশির মতো, আর ঠোঁট দুটি চিকন। আতিয়ার ঠোঁটের ওপরে একটা তিল আছে, সেটার জন্য আতিয়াকে আরও বেশি সুন্দর লাগে। আতিয়া কোনো মেকআপ নেয়নি, শুধু চোখে গাঢ় কাজল আর লিপস্টিক দিয়েছে, আর চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে রেখেছে। আতিয়া বাগানে যেতে যেতে গুনগুন করে গান গাচ্ছিল। হুট করে কারো পায়ের সাথে ধাক্কা লেগে সে একজনের গায়ের উপরে গিয়ে পড়ল। আতিয়া তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে যার গায়ে পড়েছিল তার দিকে তাকিয়ে বলল, আসলে আতিয়া পুরো কথা শেষ করতে না দিয়ে সামনের লোকটি বাসখাই কণ্ঠে বলে উঠল, হাউ ডেয়ার ইউ, এত সাহস কই পেলি? আমার গায়ে পড়ছো? ছেলেটির চিৎকার শুনে আশেপাশে সবাই তাদের ঘিরে ফেলল। আতিয়া অপরাধীর মতো মাথা নিচু করে বলল, আমি আপনার গায়ে ইচ্ছে। এইবারও পুরো কথা বলতে না দিয়েই লোকটি আতিয়াকে কষে একটা চড় মারল। তারপর তো আপনারা দেখলেন কি হলো। ছেলেটির নাম আবরার ফাহাদ, বাংলাদেশের টপ বিজনেসম্যানদের একজন। আবরারের বাবা মা কেউ বেঁচে নেই, আছে শুধু তার দাদি। একটা দুর্ঘটনায় তার বাবা মা মারা যান। সেখান থেকে আবরার একদম বদমেজাজি উগ্র স্বভাবের হয়ে যায়। বিনা কারণে রেগে যাওয়া, কারোর সঙ্গে তেমন কথা না বলা,
সবসময় গম্ভীর থাকা, এটাই হলো আবরার ফাহাদের পরিচয়। এইসব ভাবতে ভাবতে আমি ফারিহাদের বাসা থেকে অনেক দূরে চলে এসেছি। এখন আমার হুঁশ এলো যে কত বড় বোকামি আমি করেছি। অপমান সহ্য করতে না পেরে কান্না করতে করতে এখানে এসেছি। বাড়ি যাব কিভাবে এখন? তখন ওইভাবে বেরিয়ে এসে যদি একটু রিক্সার জন্য দাঁড়াতাম তাহলে এমন হতো না। এখন আমি বাড়ি যাব কি করে? নিশ্চয় আম্মু চিন্তা করবে। ধুর, কিছুই ভালো লাগছে না। এইসব কথা নিজের মধ্যে আতিয়া বিড়বিড় করছিল আর আশেপাশে তাকাচ্ছিল। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে, এখন ফিরে যাওয়া ইম্পসিবল। আতিয়া যে জায়গায় দাঁড়িয়ে আছে, জায়গাটা দেখলে গা ছমছম করে উঠছে। কি অন্ধকার! দূরের একটা ল্যাম্পপোস্ট থেকে হালকা আলো আসে। আতিয়া চারদিকে চোখ বুলালো। ওর এখন কেন যেন খুব ভয় লাগছে। ওর মনে হচ্ছে কেউ আছে এখানে। এই ভাবনার মধ্যে দিয়েই রাস্তার পাশের ঝোপঝাড় থেকে 3টে ছেলে হাতে মদের বোতল নিয়ে বেরিয়ে এলো। ছেলেগুলো আতিয়াকে দেখে দুলতে দুলতে তার দিকে এগিয়ে এলো। আতিয়া ভয়ে হাত পা কাঁপতে লাগলো। যখন দেখলো ছেলেগুলো তার দিকে আসছে, তখন প্রাণটা যেন হাতে চলে এলো। একজন ছেলে বলল, আরে মামা, এ দেখি নতুন মাইয়া। হরে মামা, দেখতে কি টসটসে! উফ, হো, মন চায় খাইয়া ফেলি। কি বলিস তোরা? বাকি দুজন একসাথে বলল, হ, মস্তি হবে। আজকে এই মাইয়া আমাদের জ্বালা মেটাবে। ধর মাইয়া রে। আতিয়া এদের এমন নোংরা ভাষা শুনে গা গুলিয়ে উঠল। যখন দেখলো ছেলেগুলো তাকে ধরতে আসছে, তখন আতিয়া কোনো দিক না দেখে দৌড় দিল আর আল্লাহর কাছে বলতে লাগলো, তোমার বান্দি বিপদে পড়েছে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আমার জীবন থাকতে আমার ইজ্জত যেন এই নোংরা কাপুরুষদের হাতে না নষ্ট না হয়। আল্লাহ, আমায় সহায় হও। এইসব বিড়বিড় করতে করতে আতিয়া দৌড়াচ্ছে। আতিয়াকে ছুটতে দেখে ছেলেগুলো তার পেছনে দৌড়ালো। কিছুদূর যেতেই ছেলেগুলো থেমে গেল। তারা আর এগোনোর সাহস পেল না, শুধু চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আতিয়া সামনে দৌড়াতে দৌড়াতে হুট করে কারো বুকের সাথে ধাক্কা খেল। আতিয়া ভয়ে সেই ব্যক্তিটির জামা খামচে ধরে বলল, প্লিজ আমাকে হেল্প করুন, আমাকে এই কাপুরুষদের হাত থেকে বাঁচান প্লিজ। বলতে বলতে আতিয়া লোকটিকে এক প্রকার জড়িয়ে ধরল। এইদিকে ছেলেগুলো সামনে এসে এমন দৃশ্য দেখে থেমে যায়। ছেলেগুলো ভয়ে ভয়ে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকাতেই ব্যক্তিটি চোখের ইশারায় চলে যেতে বলল। ছেলেগুলো আর কিছু না ভেবে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ছেলেগুলো চলে যেতেই ব্যক্তিটি আতিয়াকে নিজের বুক থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল। তারপর বলল, তোমার সাহস দেখে আমি শুধু অবাক হই। এতটা নিচু মেয়ে যে হও তা আগে জানতাম না আমি। ছি, তোদের মতো মেয়েরা শুধু ছেলেদের গায়ে পড়ে যেতে জানে। আমাকে বাসায় গিয়ে এখনই শাওয়ার নিতে হবে। আজ আমি অপবিত্র হয়ে গেছি শুধু তোদের মতো এক অসহ্য ক্যারেক্টারলেস মেয়ের জন্য। আতিয়া ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গেল। তাতে ওর হাত আর পায়ের হাঁটু বেশ ভালোভাবেই ছিলে গেল। আতিয়া নিজেকে সামলে উঠে দাঁড়াতেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বজ্রপাতে কাঁপিয়ে দেওয়া কণ্ঠস্বর শুনতে পেল, যে কণ্ঠ সে আগেও শুনেছে। যেভাবে এই লোক তার চরিত্র নিয়ে কথা বলছে, এর আগেও এমন কণ্ঠেই কেউ তাকে অপমান করেছিল। আতিয়া তাই লোকটির দিকে তাকালো, আর তাকাতেই বড়সড় একটা ঝটকা খেল। সামনের ব্যক্তি আর কেউ নয়, আবরার ফাহাদ, যে তাকে জন্মদিনের পার্টিতেও অপমান করেছিল, যার জন্য আজ সে এত বড় বিপদে পড়েছে। আবার কিনা সেই লোকই এসে তাকে আবার চরিত্র নিয়ে অপমান করেছে। আতিয়ার এইবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে আটকাতে পারল না। হাত পায়ের ব্যথা সহ্য করে উঠে দাঁড়ালো। তারপর আবরারের কাছে গিয়ে আঙুল তুলে বলল, এই যে মিস্টার, আপনি নিজেকে কি ভাবেন? হ্যাঁ, যখন যা মুখে আসে তাই বলছেন। কি নোংরা মন মানসিকতা আপনার! থু! আমার ক্যারেক্টার নিয়ে 100 বার বলুন না, কিন্তু আপনার নিজের ক্যারেক্টার কি ঠিক আছে? ঠিক থাকবে কি করে? বড়লোক বাবার বিগড়ে যাওয়ার সন্তান, লজ্জা হওয়া উচিত আপনার। ছি, নোংরা মাইন্ডের নির্জীব মানুষ। কথাগুলো বলে আতিয়া আর কোনো দেরি না করে সেখান থেকে চলে গেল। যার সময় আবরারের দিকে মুখ ভেঙচি কাটতে ভুলল না। আতিয়া চলে যেতে আবরার আনমনে বলে উঠল, ওহ নাইস, আজ প্রথম
কেউ এই আবরার ফাহাদের মুখের উপর আঙুল তুলে কথা বলল, তাও আবার একটা পুচকে মেয়ে। মেয়েটার দম আছে বলতে হবে, না হলে আবরার ফাহাদের সঙ্গে এমন দুঃসাহস দেখানোর সাহস ওর হতো না। বলে মুচকি হাসল। তারপর আবরার নিজের এক বডিগার্ডকে ডেকে বলল, ওই যে মেয়েটা চলে যাচ্ছে, ওকে সহি সালামতে বাসায় পৌঁছে দিয়ে আসো। আর এই মেয়েটার বিস্তারিত যেন কাল সকালেই আমি পেয়ে যাই। বলে আবরার গাড়িতে উঠে নিজের গন্তব্যে রওনা দিল। আর আবরারের বডিগার্ড আতিয়াকে সহি সালামতে বাসায় পৌঁছে দিল। রাতের আধার কেটে ধরণীতে সুন্দর একটা দিনের সূচনা হলো। আজ রবিবার, এখন বাজে সকাল 7টা। আতিয়া তার মায়ের সাথে হাতে হাতে কাজ করে দিয়ে এখন ওর বাবার পাশে বসে আছে। বসে বসে ওর বাবার মাথা টিপে দিচ্ছে। এমন সময় আতিয়ার আম্মু মিসেস আয়েশা খাতুন খাবারের প্লেট হাতে নিয়ে রুমে ঢুকতে ঢুকতে বললেন, বাপ আর মেয়ে মিলে কি করা হচ্ছে? আতিয়া বলল, এই তো আম্মু, আব্বুর মাথা একটু টিপে দিচ্ছি যাতে আব্বুর একটু ভালো লাগে। মিসেস আয়েশা তার স্বামী সাদমান সাদিফের পাশেই বসতে বসতে বললেন, অনেক টিপে দিয়েছো, এবার আব্বুকে কিছু খাওয়াও। আতিয়া তার মায়ের হাত থেকে খাবারের প্লেট নিয়ে নিজে হাতে খাইয়ে দিতে লাগলো তার আব্বুকে। খাওয়ানো শেষে আতিয়া রেডি হতে নিজের রুমে চলে গেল। মিসেস আয়েশা তার স্বামীর বুকে মাথা রেখে বললেন, আমাদের তো আবার যেতে হবে। এমন কেন হলো আমাদের? অল্প আয়তে বেশ সুন্দরভাবে চলছিল আমাদের দিনগুলো। কার এত নজর লাগলো গো সাদীপ আমাদের সুখের এই কুটির ঘরে? তোমাকে পঙ্গু করে দিল। আমার মেয়েটা আব্বু আব্বু বলে তোমাকে ডাকে, আমি জানি তুমি শুনতে পাও, কিন্তু কোনো কথা বলতে পারো না। জানো ডাক্তার কি বলেছে? তুমি আবার ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে সিঙ্গাপুর নিয়ে যেতে হবে। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? তাই মেয়েকে ভালোভাবে পড়াশুনো করাচ্ছি, সে আমার ইচ্ছে পূরণ করবে, তোমাকে সিঙ্গাপুর নিয়ে যাবে, তুমি আবার আগের মতো হয়ে যাবে, দেখো। কথাগুলো বলতে বলতে মিসেস আয়েশা কান্না করে ফেললেন। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে ঠিক করে নিলেন, কারণ তাকে ভেঙে পড়লে তো চলবে না, জীবন যুদ্ধ এখনও বাকি। তিনি ভেঙে পড়লে তার ছোট মেয়েটার কি হবে? মিসেস আয়েশা নিজের স্বামীর দিকে তাকিয়ে দেখলেন তার স্বামীর চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে। মিসেস আয়েশা নিজের শাড়ির আঁচল দিয়ে সাদিফের চোখের পানি মুছে দিলেন। তারপর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে রেডি হতে চলে গেলেন। মা মেয়ে একেবারে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে মিস্টার সাদমান সাদিফের দেখাশোনার দায়িত্বে থাকা রাজীব নামের ছেলেটিকে বলে গেলেন যেন ঠিক সময়ে খাইয়ে দেয়। এই বলে তারা মা মেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিলেন। রাজীব নামের ছেলেটির বাবা মা কেউ নেই, সে অনাথ। তাই মিসেস আয়েশা তাকে সাদিফ সাহেবের দেখাশোনার দায়িত্বে রেখেছেন। বিনিময়ে তাকে 3 বেলা খাওয়ান ও মাসে মাসে কিছু টাকা দেন। এই জানু, তুই ঠিক আছিস তো? প্রাণ ভোমরা, আমি একদম ঠিক আছি। ফারিয়া কানে হাত দিয়ে বলল, আমি অনেকগুলো সরি রে জানু, কাল তোকে ওভাবে অপমান করলো আর আমি কিছুই করতে পারলাম না। আতিয়া মাছি তাড়ানোর মতন করে হাত নাড়িয়ে বলল, আরে প্রাণ ভোমরা, কথাকার কথা কোথায় তুলছিস? ওইসব কীটপতঙ্গ জাতীয় কথা আমি মনে রাখি না, বাদ দে। ফারিয়া চোখ ছোট ছোট করে বলল, সত্যি বলছিস? আতিয়া দাঁত কেলিয়ে বলল, না গো প্রাণ ভোমরা, মুই মিথ্যা কথা কই। আতিয়ার এমন কথা শুনে ফারিয়া ফিক করে হেসে দিল। ফারিয়াকে হাসতে দেখে আতিয়া বলল, কি গো প্রাণ ভোমরা, আন্নে হাসেন কার লাগ্গা? ফারিয়া আতিয়ার পিঠে হালকা চাপড় দিয়ে বলল, বেয়াদব মাইয়া, আর ওইভাবে কথা বলবি? আতিয়া ভাবলেশীন ভঙ্গিতে বলল, আচ্ছা যা, আর কইব না। আবার ধর তুই। বলে ফারিয়া আতিয়াকে ধরতে লাগলো। ফারিয়া তার দিকে ধেয়ে আসতে দেখে আতিয়া দৌড় দিল। নাইস নেম, আতিয়া জিন্নাত। জি বস, তার মা একজন শিক্ষিকা আর বাবা পঙ্গু হয়ে পড়ে আছেন 2 বছর ধরে। আতিয়া জিন্নাত ম্যাম এখনও ক্লাস 10 এ পড়ে। আবরার ভ্রুকুচকে বলল, 10 পড়ে? জি স্যার। বয়স কত? স্যার 16। আচ্ছা, তুমি যাও,
আমার দরকার পড়লে আমি ডেকে নেব। ওকে স্যার। বলে লোকটি বেরিয়ে গেল। এইদিকে আবরার মনে মনে বলল, এই মেয়ে তো একদম পুচকে, আমার হাঁটুর সমান, তাই এত তেজ। বাবা, আই লাইক ইট। জিন্নাত, আম্মু, আম্মু, কি হয়েছে? আম্মু, ফারিহা ফোন দিয়ে বলছে যে সামনে যে পার্কটা আছে ওইখানে যাবে, আমাকেও যেতে বলছে। আচ্ছা যাও, কিন্তু তাড়াতাড়ি বাসায় আসবে। ওকে আম্মু। বলে আতিয়া রেডি হয়ে চলে গেল পার্কের উদ্দেশ্যে। পার্কে দুই বান্ধবী হাঁটতে হাঁটতে নিরিবিলি জায়গায় এসে পড়ল। ওখানে একটা পুকুর আছে, শান বাঁধানো। আতিয়া আর ফারিয়া শানের ওপর বসে পা ঝুলিয়ে বাদাম খেতে খেতে হাবিজাবি গল্প করতে লাগলো। ওদের গল্পের মাঝে হঠাৎ বিকট একটা শব্দ হলো। শব্দটা এত জোরে ছিল যে আতিয়া আর ফারিহা কান দুটোতে আঙুল দিয়ে রাখল। শব্দ থামলে আতিয়া আর ফারিহা কান থেকে হাত সরিয়ে শব্দের উৎস খুঁজতে লাগলো। হঠাৎ ওরা এমন কিছু দেখে ফেলল যেটা দেখে ওদের দুজনেরই ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম। আতিয়া আর ফারিহা কাঁপতে কাঁপতে সামনে ভয়ে ভয়ে তাকিয়ে বলল। আতিয়া আর ফারিয়া সামনে তাকিয়ে দেখে একজন হুডি পরা লোক হাতে পিস্তল নিয়ে তাক করে আছে সামনের ব্যক্তিটির দিকে। সামনের ব্যক্তিটি ভয়ে জড়সড় হয়ে হুডি পরা লোকটির পায়ের কাছে বসে আছে। অনেক কাকুতি মিনতির কণ্ঠে কান্না করতে করতে ব্যক্তিটি বলল, আর এমন হবে না বস, মাফ করে দেন আমাকে। এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না বস, মাফ করে দেন। হুডি পরা লোকটি বলল, এএফ এর সাথে যে বিশ্বাসঘাতকতা করে তাকে কখনোই এএফ বাঁচিয়ে রাখে না, চিরতরে ওপরে যাওয়ার টিকিট কেটে দেই। তাই তুইও ছাড় পাবি না, তোর টিকিট আমি এএফ থেকে কেটে দিচ্ছি। বলেই এএফ পরপর গুলি করল ব্যক্তিটির বুক বরাবর। সঙ্গে সঙ্গে সে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। এএফ হাতের পিস্তলটা তার পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ডের হাতে দিয়ে দিল। তারপর মৃতদেহের দিকে তাকিয়ে বলল, তুই যদি কোনো ভুল করতিস আমি এএফ তোকে মাফ করে দিতাম, দ্বিতীয় সুযোগ দিতাম, কিন্তু তুই এএফ এর সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, কিভাবে মাফ করি? এএফ এর কথা শেষ হওয়ার আগেই হঠাৎ কোনো মেয়েলি স্বর তার কানে এসে পৌঁছালো। শব্দের উৎস খুঁজতে সে পেছনে তাকিয়ে দেখে দুটো মেয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এএফ হাঁটতে হাঁটতে মেয়ে দুটোর কাছে গেল। এইদিকে আতিয়া আর ফারিয়া জীবনে প্রথমবার চোখের সামনে কাউকে গুলি করতে দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। সহ্য করতে না পেরে তারা হালকা চিৎকার দেয়। তারপর সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে চুপ করে যায় যাতে কেউ না শুনতে পায়। কিন্তু শেষ রক্ষা হলো না, এএফ শুনে ফেলেছে তাদের আওয়াজ। আতিয়া আর ফারিহা যখন মুখে হাত দিয়ে ভয়ে ভয়ে তাকিয়ে আছে তখন দেখল হুডি পরা লোকটি তাদের দিকে এগিয়ে আসে। আতিয়া আর ফারিহা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল ভয়ে। এএফ হুডি পরে এবং মুখে কালো মাস্ক পরে আছে, শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। সে তাদের সামনে এসে বলল, হু আর ইউ? আতিয়া আর ফারিহা ভয়ে কথা বলতে পারছে না। তাদের কোনো উত্তর না পেয়ে এএফ ধমকের সুরে আবার বলল, আর ইউ অ্যান্ড হোয়াট ইউ ডুইং হিয়ার? অ্যান্সার মি। ধমক শুনে আতিয়া কেঁপে উঠে কাপা কণ্ঠে বলল, আসলে এএফ আবারও ধমকের সুরে বলল, হোয়াট? আসলে আসলে এইবার আতিয়া বলল, আসলে আমরা দুই বান্ধবী এই পার্কে ঘুরতে এসেছিলাম, তারপর হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি, পরে দেখলাম আপনি একজনকে গুলি করে দিলেন, তাই। আতিয়ার কথা শেষ করতে না দিয়ে এএফ বলল, তারপর যা দেখেছ সেই সব কিছু স্বপ্ন। উইল রিমেম্বার? আতিয়া আর ফারিহা বিস্ময়ে এএফ এর দিকে তাকায়। মানে এটা সে কি বলল? ওরা সব নিজের চোখে দেখেছে আর এখন বলছে স্বপ্ন। তাদের তাকিয়ে থাকতে দেখে এএফ বলল, হেই স্টুপিড গার্লস, ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট, লোয়ার ইউর আইস। মেয়েদের প্রতি আমার অনেক অ্যালার্জি, তাই চোখ নামাও। এই কথা শুনে আতিয়া আর ফারিহা তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল। এএফ আবার বলল, গো অ্যাওয়ে অ্যান্ড অ্যাজ সুন অ্যাজ ইউ লিভ দিস প্লেস
ফরগেট এভরিথিং অ্যান্ড লিভ হিম হেয়ার। আতিয়া আর ফারিহা ভয়ে মাথার ওপর নিচ করে সম্মতি দিল, বলল হুম। গো কুইকলি দিস টাইম। এই কথা শুনে তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না। দৌড়ে সেই জায়গা ত্যাগ করলো দুই বান্ধবী। পার্ক থেকে বেরিয়ে তারা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, যেন এতক্ষণ নিঃশ্বাসটায় আটকে ছিল গলায়। আতিয়া বলল, প্রাণভোমরা এটা কি ছিল? জানো, আমি নিজেও জানি না রে। আমার তো এখনও হার্টবিট লাফাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি হাত দিয়ে বেরিয়ে আসবে। প্রাণভোমরা, আমার তো পেটের ভেতর সব গুলিয়ে আসছে। আমি জীবনে এই প্রথম কারোর খুন হতে দেখলাম। আমার অবস্থা একেবারে বেগতিক হয়ে গেছে। জানো, চল বাসায় যাই, আর থাকা যাবে না এখানে। প্রাণভোমরা, তুইও বাসায় যা, সাবধানে যাবি। জানো, তুইও সাবধানে যাবি। এই বলে দুই বান্ধবী একে অপরকে বিদায় জানিয়ে আলাদা আলাদা পথে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সেই দিনের পরে কেটে গেল এক সপ্তাহ। এই এক সপ্তাহ জুড়ে আতিরার অবস্থা বেগতিক ছিল। সেই দিন পার্ক থেকে বাড়ি আসার পরে রাতে খেয়ে ঘুমাতে আতিয়ার কাঁপুনি দিয়ে জ্বর আসে। অনাকাঙ্ক্ষিত কিছু জিনিস দেখা আর অতিরিক্ত ভয় পাওয়ার কারণে আতিয়ার জ্বর এসেছিল। আতিয়া টানা 6 দিন বিছানায় শয্যাশায়ী ছিল। 7 দিনের দিনে আতিয়ার নিজের কাছে একটু ভালো লাগলো, তাই সে বিছানা থেকে উঠে সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল। আতিয়াদের বাড়িটা খুব বড় নয়, একতলা বিশিষ্ট ছোট একটি দালান বাড়ি। আতিয়া দুর্বল শরীর টেনে ছাদে গিয়ে দোলনায় বসলো। দোলনায় হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো। কিছু সময় চোখ বন্ধ রাখতেই আতিয়ার চোখের সামনে ভেসে উঠল সেই হুডি পরা লোকটি। তার ধমকের সুরে কথা বলা আর খুন করা দৃশ্য। খুন করা এই শব্দটাই যখন চোখের পাতায় ভেসে উঠল, আতিয়া সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। তারপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবার যেন শরীর দুর্বল লাগছে, মনে হলো জ্বর আবার এসেছে। আতিয়া আর ছাদে থাকলো না। নিজের দুর্বল শরীরটা টেনে আবার নিচে নেমে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কথা কিন্তু কানে যাচ্ছে না। আবরার যেন শুনেও না শোনার ভঙ্গিতে নিজের খাবার খেতে ব্যস্ত রইল। আবরারের এমন ভাবভঙ্গি দেখে মোহনা বেগমের স্বামী নাফিস সেলিম বললেন, আবরার, তোমার দাদি কি বলছে তুমি শুনতে পারছো না? আবরার সামনে থাকা জগ থেকে 1 গ্লাস পানি ঢেলে খেয়ে নিল। তারপর টিস্যু দিয়ে মুখ মুছে সেটা ফেলে দিয়ে মোহনা বেগমের দিকে তাকিয়ে বলল, কি বলছিলে দাদি, এবার বলো। মোহনা বেগম আশ্চর্য হয়ে বললেন, তুই আমার কোনো কথাই শুনিস নি। আবরার একবার নিজের হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিয়ে মোহনাকে দাঁড়িয়ে বলল, দাদি কি বলবে তাড়াতাড়ি বলো, আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। আমি তোকে বিয়ের কথা বলছি। আবরার ভ্রুকুচকে বলল, দাদি এই বয়সে তুমি বিয়ে করবে নাকি? ভালো তো। মোহনা বেগম রাগে কটমট করে আবরারের দিকে তাকিয়ে বললেন, আমার বিয়ের কথা না, তোর বিয়ের কথা বলছি। আর কবে বিয়ে করবি? বয়স তো কম হলো না তোর। আর কতদিন গেল তো কোনো মেয়েই তোকে বিয়ে করবে না। আবরার ডাইনিং টেবিল থেকে উঠতে উঠতে বলল, মাত্র 27 বছর বয়স, আর কে বিয়ে করলো কে করলো না সেটা নিয়ে তোমাদের ভাবার দরকার নেই। সময় হলে আমি বিয়ে করে বউ নিয়ে একেবারে বাড়িতে চলে আসব। তাই এসব নিয়ে আর কোনো কথা চাই না দাদি, প্লিজ। বলতে বলতে আবরার চলে যাচ্ছিল। তারপর হঠাৎ কি একটা মনে পড়ে নাফিস সেলিমের দিকে তাকিয়ে বলল, দাদু, তুমি দাদির ওষুধগুলো সময় মতো দেবে, আর তোমাকে অফিসে আসতে হবে না, আমি সব হ্যান্ডেল করে নেব। বলে আবরার তার দাদা ও দাদিকে বিদায় জানিয়ে নিজ গন্তব্যে চলে গেল। প্রাণভোমরা, ওই ছেলেটা কে রে? ফারিয়া আতিয়ার কথা শুনে বলল, কোন ছেলে? আতিয়া হাত দিয়ে একটা ছেলের দিকে ইশারা করলো। ফারিয়া আতিয়ার ইশারা অনুযায়ী সামনে তাকিয়ে দেখল একটা ছেলে ওই পাশ ঘুরে কারো সঙ্গে কথা বলছে, আর ছেলেটার পাশে অনেক মেয়ে ভিড় জমিয়ে রেখেছে। ছেলেটা এবার আতিয়াদের দিকে ফিরতেই ফারিয়া লাফ দিয়ে বলে উঠল, জানো, এটা তো তাহসিন রাকিব ভাই। ফারিয়ার এমন লাফ দিয়ে ওঠায় আতিয়া ভয় পেয়ে গেল। কিছু বলবে বলে মুখ খুলতেই ফারিয়ার মুখে কারো নাম শুনে বলতে চাওয়া কথা গিলে ফেলল। প্রশ্নবোধক চাহনি নিয়ে ফারিয়ার দিকে তাকিয়ে বলল, তাহসিন রাকিবকে?
জানো, তুই তাহসিন রাকিব ভাইকে চিনিস না? না। সত্যি চিনিস না? আতিয়া এবার রাগী কণ্ঠে বলল। বাল বলবি তো নাকি? ওইটাকে না বললে চিনবো কিভাবে? ওহ সরি জানো, রাগ করিস না। তাহসিন রাকিব ভাইয়া হলো বিখ্যাত একজন গায়ক। তার গান খুব ফেমাস। আমি তো তার গানের প্রতি ফিদা। কি সুন্দর কণ্ঠ তার, মাশাল্লাহ। আর আজ সেই ফেমাস গায়ক আমাদের স্কুলে আসছে। উফ, জানো কি যে আনন্দ হচ্ছে, বলেই বোঝাতে পারছি না। আমার না খুব শখ তার সাথে দেখা করার। তুই চল আমার সাথে। বলে আতিয়ার হাত ধরে টানতে টানতে তাহসিন রাকিবের কাছে নিয়ে যেতে লাগলো ফারিহা। এইদিকে ফারিহার কথার কোনো উত্তর দেবে তার আগেই ওকে টানতে টানতে ফারিহা নিয়ে চলে আসে। তার দরুন ও আর কিছুই বুঝতে পারছে না। আতিয়াকে নিয়ে ফারিহা তাহসিন রাকিবের কাছে এসে বলল, আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন রাকিব ভাই? আলহামদুলিল্লাহ, আপনি? ফারিহা খুশিতে গদগদ হয়ে বলল, আপনার সাথে দেখা হয়ে আলহামদুলিল্লাহ এখন আরও ভালো আছি। রাকিব ভাই, আমি আপনার সব গান শুনেছি। আপনার গান শুনতে আমার খুব ভালো লাগে। ও আচ্ছা, থ্যাঙ্কস। ফারিহা এইবার আতিয়াকে দেখিয়া বলল, এটা আমার বেস্ট ফ্রেন্ড। আতিয়া এবার কি করবে কিছু বুঝতে না পেরে কোনো রকম জোরপূর্বক বলল, হ্যালো ভাইয়া। হাই। আতিয়া আর কি বলবে কিছুই বুঝতে পারল না। তাই ফারিহার হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে আসলো। এইদিকে ফারিহা আতিয়ার দিকে তাকিয়ে রাগী স্বরে বলল, আমাকে এখানে আনলি কেন টেনে? তো কি করব, যেভাবে আঠার মতো লেগে থেকে কথা বলছিস। আহা জানু, তুই বুঝবি না। আজ যে আমার কত আনন্দ লাগছে। তাহসিন রাকিব ভাইকে দেখে আমার কতদিনের ইচ্ছে ছিল কি সুন্দরভাবে পূরণ হয়ে গেল। তোর তাহসিন রাকিবের ভূত ধরেছে, থাক তুই তোর তাহসিন রাকিব ভাইকে নিয়ে। আমি চললাম। এই বলে আতিয়া চলে যেতে নিলেই ফারিহাও আতিয়ার পিছু নেয়। ফারিহাকে নিজের সাথে আসতে দেখে আতিয়া বলল, আমার কাছে কি করছিস? তোর তাহসিন রাকিব ভাইয়ের কাছে যা। ফারিহা আতিয়ার এক হাত জড়িয়ে ধরে বলল, জানো, রাগ করিস কেন? আতিয়া নিজের হাত ফারিহার হাত থেকে ছাড়িয়ে নিয়ে বলল, তোর ওই তাহসিন রাকিবের হাত গিয়ে ধর, আমার হাত যেন একদম ধরবি না। ফারিহা আবারও আতিয়ার হাত জড়িয়ে ধরে বলল, জানো, রাগ করো কেন? আমি কেন ওই ব্যাটার হাত ধরবো? আমি তো শুধু আমার জানুরই হাত ধরবো। রাগ করো না জানো। আর আতিয়া এইবার বলল, আচ্ছা যা, এইবারের মতো মাফ করলাম। আমাকে মাফ করলি? হুম হুম, কেন? তবে রে। বলে আতিয়াকে ধরতে গেলে আতিয়া দৌড় দিল। আতিয়াকে দৌড়াতে দেখে ফারিহাও তার পিছু ছুটল। কিছু তো দৌড়াতেই আতিয়া কারো শক্তপোক্ত পিঠের সাথে ধাক্কা খেল। আতিয়া ধাক্কা খেয়ে মাথা ঘষতে লাগলো। এর মধ্যে শক্তপোক্ত পিঠের মালিক আতিয়ার দিকে ফিরে রাগান্বিত কণ্ঠে বলল, স্টুপিড গার্ল, চোখ কি বাসার আলমারিতে তুলে রেখে আসছেন? সেদিন তো ভালোই ফটর ফটর করছিলেন, তো এখন আবার কেন আমার কাছে এসেছেন? অ্যান্সার মি। লোকটির কথায় আতিয়া চোখ তুলে লোকটির দিকে তাকালো। তাকিয়ে দেখলো এই ব্যক্তিটি আর কেউ নয়, আবরার ফাহাদ। তারপর আতিয়া মনে মনে বলল, আতিয়া রে, তুই কি ধাক্কা খাওয়ার জন্য এই নির্জীব মানুষটাকে ঠিক করে রেখেছিস? এইবার আমি কি বলবো এই বেটাকে? আতিয়া কোনো উত্তর না পেয়ে আবরার বলল, স্টুপিড গার্ল, কথার স্টক কি ফুরিয়ে গেছে, নাকি নতুন প্ল্যান বানাচ্ছেন আমাকে আগের দিনের মতো ওইভাবে বলার জন্য? আতিয়া পুরো কথা শেষ করতে না দেওয়ার আগে তাদের দুজনের মধ্যে উপস্থিত হয় তাহসিন রাকিব। আতিয়া তাহসিন রাকিবকে দেখে কথা গিলে ফেলল। তাহসিন রাকিব আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু আপনি চলে যান, আমি দেখছি বিষয়টা। আতিয়া আবরারের দিকে এক পলক তাকিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করল। আতিয়া চলে যেতে দেখে তাহসিন রাকিব আবার আবরারের দিকে ফিরে বলল, কি হয়েছে? আবরার এইবার রাকিবের গলার ধরে বলল, কোথায় ছিলিস তুই? আমাকে কতক্ষণ ওয়েট করতে হয়েছে? হ্যাঁ। তাহসিন রাকিব
আবরারের হাত নিজের কলার থেকে সরাতে সরাতে বলল, কুল ডাউন, এত হাইপার হচ্ছিস কেন? আসলে আমি একটু প্রিন্সিপালের সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। কি বললো? ইনভেন্টেশন দিচ্ছে। অ্যাকসেপ্ট করেছিস? কিন্তু তোকেও। রাকিবকে কথা বলতে না দিয়ে আবরার বলল, ইম্পসিবল, আমি থাকতে পারবো না। রাকিব ভ্রুকুচকে বলল, কেন? আবরা নিজের গাড়ির দিকে যেতে যেতে বলল, কেন? কথার উত্তর আমার দিতে ইচ্ছা করছে না। রাকিব এইবার মনে মনে বলল, আমি জানি যে তুই ঘাড়তেরা, তোর থেকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু বেটা খোলাসা করে একটু না বললে আমরা বুঝবো কিভাবে শালা। এর মধ্যেই গাড়ি চালু করতেই রাকিব চিৎকার দিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, আরে আরে আমার জন্য দাঁড়া। বলতে বলতে রাকিব দৌড়ে গাড়ির কাছে এসে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে বসে রাকিব বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে আবরারকে বলল, শালা মির্জাফর, আমার জন্য দাঁড়ালি না কেন? আমাকে রেখে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিস? আবরার শীতল কণ্ঠে হুমকির স্বরে বলল, রাকিব, তুই জানিস আমি এত কথা পছন্দ করি না, আর না পছন্দ করি কোনো প্রশ্নের উত্তর দিতে। তাই তো টেপ রেকর্ড অফ রাখ, নয়তো উত্তম মাধ্যম ব্যবহার করতে বাধ্য হব। রাকিব নিজের শাহাদাত আঙুল ঠোঁটে দিয়ে বলল, আমি চুপ। আম্মু, ও আম্মু। মিসেস আয়েশা খাতুন। কি হয়েছে? আম্মু, আমার এই ম্যাথটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে দেবে? মিসেস আয়েশা খাতুন সোফায় বসতে বসতে আতিয়াকে বলল, এখানে এসে বস। আতিয়া গিয়ে তার আম্মুর কাছে বসলো। তারপর মিসেস আয়েশা খাতুন আতিয়াকে ম্যাথ বুঝিয়ে দিল। মিসেস আয়েশা আতিয়ার ম্যাথের শিক্ষক, তাই সে খুব সহজেই আতিয়াকে ম্যাথ বুঝিয়ে দিল। আম্মু, আমার আব্বু কবে সুস্থ হবে? মিসেস আয়েশা আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আল্লাহর উপর ভরসা রাখ মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। আতিয়া এবার তার মায়ের বুক থেকে উঠে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি জানি আব্বু সুস্থ হতে গেলে অনেক টাকার দরকার, আর দেশে কোনো চিকিৎসা নেই, বাইরের দেশে নিয়ে যেতে হবে। কিন্তু আম্মু, তুমি একদম টেনশন করবে না, আমি ভালোভাবে পড়াশোনা করব, তারপর চাকরি করব, দেখো তুমি। মিসেস আয়েশা আতিয়ার কপালে চুমু খেয়ে বলল, আমি জানি আমার মা পারবে, আশা রেখেছি। আতিয়া তার মাকে জড়িয়ে ধরে বলল, আমার সুইট আম্মু। মিসেস আয়েশাও মেয়েকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা মা। স্যার, অনুমতি দিলে একটা কথা বলবো। বল। স্যার, 2 বছর আগে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল তো? স্যার, আমাদের গাড়ির সাথে আরও একটা গাড়ি, আমাদের গাড়ির সাথে সংঘর্ষ করার জন্যই আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। স্যার, সেই অ্যাক্সিডেন্টে আমাদের কিছু না হলেও সেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই গাড়ির মালিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এফ ভ্রুকুচকে বলল, তো আমি সেই ব্যক্তির চিকিৎসা খরচ দিয়েছিলাম তো? স্যার, আপনি তো জানেন আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম সেই ব্যক্তিটাকে, তারপর তার চিকিৎসা করে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তারপর আপনার জরুরি মিটিং পড়ায় আপনি থাইল্যান্ড চলে গিয়েছিলেন, তারপর ওইখান থেকে এসে আর এই ব্যক্তির খোঁজ আমরা পাইনি। তো 2 বছর আগের কথা এখন তুলছিস কেন? স্যার, আসলে সেই ব্যক্তির খোঁজ পেয়েছি। কোথায় পেয়েছিস? স্যার, সে ঢাকাতে থাকে আর তার পরিবার তাকে রিলিজ করে নিয়ে গিয়েছিল, তাই আমরা খোঁজ পাইনি। আর স্যার, ব্যক্তিটি এখন পঙ্গু হয়ে আছে। নাম কি? সাদমান সাদিক। চিকিৎসা করছে না তারা? স্যার, তাদের বাসায় আয় করার মানুষ হলো তার স্ত্রী আয়েশা খাতুন, আর একটা মেয়ে আছে, তাদের ক্লাস 10-এ পড়ে। ও, চিকিৎসা করার ব্যবস্থা কর। আর আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দায়ী, তাই আমার টাকা দিয়ে তার সুচিকিৎসা কর। ওকে স্যার। আতিয়া কই? তুই দরজাটা একটু খোল মা, দেখ কে এসেছে। বলছি আম্মু। এই বলে আতিয়া দরজা খুলে দিল। দরজা খুলতেই আতিয়া দেখল একটা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। ডেলিভারি ম্যান আতিয়াকে দেখে আতিয়ার হাতে একটা বক্স এগিয়ে দিল। আতিয়া বক্সটি দেখে না নিয়ে
তার মাকে ডাক দিয়ে বলল, আম্মু, ও আম্মু, তুমি কি কিছু অর্ডার করেছিলে? আয়েশা রান্নাঘর থেকে উঁচু গলায় বলল, না। কেন? কে এসেছে? ডেলিভারি ম্যান এসে একটা বক্স দিচ্ছে। এখানে এখানে এসো আম্মু। আতিয়ার কথা শুনে মিসেস আয়েশা বলল, আসছি। আতিয়া ডেলিভারি ম্যানকে বলল, আঙ্কেল, আমরা তো কোনো অর্ডার করিনি, তাহলে আপনি বক্স নিয়ে এখানে আসছেন কেন? আমার মনে হয় আপনি ভুল বাড়ি চলে এসেছেন। আতিয়ার কথার মধ্যেই মিসেস আয়েশা এসে চলে আসলো। ডেলিভারি ম্যানটি এবার বলল, ম্যাম, এটা আপনাদের পার্সেল। আপনাদের কেউ অর্ডার করেনি আমি জানি, কিন্তু এটা আপনাদের একজন দিয়েছে, তাই আমি আসলাম। প্লিজ নেন ম্যাডাম। মিসেস আয়েশা বক্সটি ভালোভাবে দেখে নিল। তারপর লোকটির থেকে বক্সটি নিয়ে সাইন করে দিল। সাইন নেওয়া হয়ে গেলে ডেলিভারি ম্যান চলে গেল। মিসেস আয়েশা আতিয়াকে নিয়ে ড্রয়িং রুমে গেল, দরজা লাগিয়ে। আতিয়া সোফায় বসতে বসতে বলল, আম্মু, কে দিল আমাদের এমন পার্সেল? আর কি আছে বক্সে? মিসেস আয়েশা আতিয়ার পাশে বসে বলল, আমি কিভাবে জানবো? এখন খুলে দেখতে হবে কি আছে। খোলো। মিসেস আয়েশা বক্সটির ওপরের কাগজ ছিঁড়ে ফেলল। তারপর দেখল সেখানে দুটো পাসপোর্ট ভিসার কাগজ আর একটা চিঠি। এটা দেখে আতিয়া আর আয়েশার চোখ কপালে উঠে গেল। তারা বুঝতে পারছে না এগুলো কার। আতিয়া এবার পাসপোর্ট দুটো চেক করে দেখল এতে তার বাবা ও মায়ের ছবি। তার মানে পাসপোর্ট তার মা বাবার। আতিয়া তার মাকে বলল, আম্মু, এই পাসপোর্ট তোমার আর আব্বুর? এসব কিভাবে, কি হলো? মিসেস আয়েশা অবাক হয়ে বলল, আমি কিভাবে জানবো? একটা চিঠি আছে, এটা পড়ে দেখি কি দিল। মিসেস আয়েশা এবার চিঠিটা খুলে পড়তে শুরু করলো। ম্যাম, প্রথমেই আমাদের ফাহাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সকল কর্মচারীদের তরফ থেকে সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রতি বছরের শেষের দিকে একটা গেম খেলা হয় টসের মাধ্যমে। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে 50 জন অসুস্থ মানুষের একটা তালিকা বানাই, তারপর চিরকুট করি। প্রতিটা মানুষের নাম আসে। এখন সেটা টস করি, যার নাম আসবে আমাদের ফাহাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চিকিৎসার সকল খরচ বহন করা হয়। আমাদের এইবারের ট্রসে সাদমান সাফিদ স্যারের নাম উঠেছে, তাই তার সকল চিকিৎসা আমাদের তরফ থেকে একদম ফ্রি। আমরা আপনাদের পাসপোর্ট আর ভিসা নিয়ে এসেছি, আপনারা প্রস্তুতি নিয়ে নিন ম্যাম। আশা করি যা হবে আলহামদুলিল্লাহ ভালো হবে, ভয়ের কিছু নেই। চিঠিটা পড়ে আতিয়া আর আয়েশা কান্না করে দিল। এটা দুঃখের কান্না না, সুখের কান্না। মিসেস আয়েশা কান্না করেছে, তার স্বামী আবার আগের মতো হবে, তার সুখ দুঃখের কথা শুনে উত্তর দেবে, তার মেয়েটার আব্বু ডাকে সাড়া দেবে। আর আতিয়া কান্না করছে যে তার আব্বু এবার তার ডাক শুনবে, উত্তর দেবে, আগের মতো আবারও ভালোবাসবে, আদর করবে, আম্মু আম্মু বলে ডাকবে। আম্মু, আমার আব্বু আবারও আমাকে আগের মতো ভালোবাসতে পারবে, আমার ডাকে সাড়া দেবে। আয়েশা মেয়েকে নিজের বুকে টেনে নিয়ে বলল, রে মা, তোর আব্বু আবার আগের মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, দেখিস। আতিয়া তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, সব ঠিক হলেই ভালো। প্রাণভোমরা, জানিস আমার আব্বু আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দোয়া করিস যেন সব ঠিকঠাক ভাবেই হয়। জানো, আমি সব সময় দোয়া করি এবং করব। আজকে আমি স্কুলে যাব না রে। কেন? 15 দিন পরে ফ্লাইট ডেট। আব্বুর কাছে একটু থাকবো, আব্বুকে সময় দেব একটু। কবে আসবে আবার ঠিক নেই। ফারিয়া চিন্তিত হয়ে বলল, জানো, তোর আব্বু আম্মু চলে গেলে তুই কোথায় থাকবি? ওই বাড়িতে তো তুই একা থাকতে পারবি না। আরে না, আমি এখানে থাকবো না। আমার আম্মু এক চাচি আছে, তার কাছে নাকি আমাকে রেখে যাবে, আম্মু বলছিল। ফারিয়া চিন্তামুক্ত হয়ে বলল, তাহলে ঠিক আছে। প্রাণভোমরা। আচ্ছা, জানো, বিকেলে তোদের বাসায় যাব। এখন আসি, এখন আমি স্কুলে যাচ্ছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে। ওকে প্রাণভোমরা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ জানো। বলে ফারিয়া কল কেটে দিল। আতিয়া ফোন রেখে দিয়ে তার বাবার কাছে চলে গেল। মিসেস আয়েশা অনেক আগে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আমি এখন বিয়ে করব না। কেন করবি না তুই বিয়ে?
দাদি। মোহনা বেগম আবরারের হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, কি দাদি? তোর মায়ের শেষ ইচ্ছা এটাই এটাই তুই পূরণ করবি না? তোর মা মারা যাওয়ার আগে তোর জন্য একটা মেয়ে ঠিক করে রাখছিল। হুট করে তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়, কিন্তু আবার হুট করে সেদিন তাদের সাথে রাস্তায় দেখা হয়ে যায়। মোহনা বেগমকে কথা শেষ করতে না দিয়ে আবরার বলল, এই কথাটা তুমি অন্তত 5 বার রিপিট করলে। মোহনা বেগম শীতল কণ্ঠে বলল, এমন করছিস কেন আবরার? তোর মায়ের শেষ ইচ্ছা তুই পূরণ করবি না? আবরার এইবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আচ্ছা, তোমার যা ইচ্ছা তাই করো। বলেই আবরার বাড়ি থেকে বেরিয়ে গেল। আবরার এর সম্মতি পেতেই মোহনা বেগম খুশিতে গদগদ হয়ে গেল। তারপর কাউকে কল দিল। কথা শেষ করে বিয়ের আয়োজন করতে লাগলো। মিসেস আয়েশা খাতুন আতিয়ার মাথায় বিলি কেটে দিতে দিতে বলল, আমার ওপর বিশ্বাস আছে মা? অনেক। ভরসা কর আমাকে। আতিয়া আবারও একই উত্তর দিল। মিসেস আয়েশা মেয়ের কথায় সন্তুষ্ট হয়ে বলল, এখন আমি যদি তোমাকে কিছু করতে বলি তাহলে তুমি কি আমাকে বিশ্বাস আর ভরসা করে করবে? আতিয়া এবার তার মায়ের কোল থেকে উঠে তার মায়ের দিকে তাকিয়ে বলল, অবশ্যই করব, কারণ তুমি যেটা করতে বলবে সেটা নিশ্চয়ই আমার ভালো কিছু হবে। তাই আমি চোখ বন্ধ করেই তুমি যা বলবে সেটা করব, অগাধ বিশ্বাস আর ভরসা করে। আতিয়ার কথা শুনে মিসেস আয়েশা মুচকি হাসল। তারপর আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, যা বলবো সব করতে পারবি তো? আতিয়া তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, সব করতে পারবো। আমি তোকে বিয়ে দিব। আমার উপর বিশ্বাস আর ভরসা রেখে কি তুই বিয়েটা করবি? বিয়ের কথা শুনে আতিয়া আঁতকে উঠল। ও ওর মাকে ছেড়ে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। মিসেস আয়েশার কথা শুনে জাস্ট শক হয়ে গেছে আতিয়া, তাই কোনো কথাই বলতে পারছে না। আতিয়ার এমন নীরবতা বুঝতে পারল মিসেস আয়েশা। তাই মিসেস আয়েশা আতিয়ার 2 হাত নিজের হাতের মধ্যে এনে বলল, দেখ মা, আমি যা চাইবো তোর ভালোর জন্যই চাইবো। এইটা মনে গেঁথে রাখ যে তোর মা কোনোদিন তোর খারাপ চাইবে না, সব সময়ই ভালো চাইবে তোর। মিসেস আয়েশার এমন কথা শুনে আতিয়া মাথা নাড়িয়ে বলল, আম্মু। মিসেস আয়েশা সোফা থেকে উঠে আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমাকে এখন উত্তর দিতে হবে না। তোমাকে ভাবার জন্য আজ পুরো রাত আর কালকে দিন দিলাম। সন্ধ্যায় আমাকে উত্তর দিও। এখন যাও ঘুমাতে। গুড নাইট। আতিয়া সম্মতি জানিয়ে বলল, গুড নাইট। মিসেস আয়েশা চলে যেতেই আতিয়াও নিজের রুমে চলে গেল। সারা রাত না ঘুমিয়ে তার মায়ের বলা কথাগুলো ভাবল। ঠিকই তো, কোনো বাবা মা চায় না তার সন্তানের খারাপ হোক, আর সেখানে আমার মা তো কখনোই চাইবে না আমার খারাপ হোক। আম্মুর কথা মেনে নেওয়াই ভালো। এইসব ভাবনা চিন্তা শেষ করে রাতের শেষ প্রহরের দিকে আতিয়া ঘুমিয়ে পড়ল। আম্মু, আম্মু। বলো, কি হয়েছে? আতিয়া তার মায়ের কাছে মাথা নিচু করে ক্ষীণ আওয়াজে বলল, আম্মু, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমি জানি তুমি কখনো আমার খারাপ চাইবে না। ছোটবেলা থেকে এই পর্যন্ত যেমন আমাকে আগলে রেখেছো, আমার ভালো চেয়েছো, সবসময় নিশ্চয়ই এখনো ভালো চাইবে। আমার অগাধ বিশ্বাস আছে তোমার উপর। তুমি যা করবে বা বলবে আমি রাজি সবকিছু করতে। আতিয়ার উত্তর পেয়ে মিসেস আয়েশা মুখে একটা মিষ্টি হাসি টানল। তারপর আতিয়ার মাথায় হাত বুলিয়ে বলল, আমার সোনা মা, ভরসা রাখো, তোমার কিছু হবে না। যাও ড্রয়িং রুমে বসো, আমি নাস্তা বানিয়ে আনছি। আতিয়া আর কোনো কথা না বাড়িয়ে সে তার বাবার রুমে চলে গেল তার বাবার সাথে গল্প করতে। আজকের দিনটা অন্যান্য দিনের তুলনার থেকে আলাদা। সবার কাছে না হলেও আতিয়ার কাছে এই দিনটা আলাদা, কারণ আজকে আতিয়ার বিয়ে। সকাল থেকেই আতিয়ার কেমন যেন আলাদা ফিলিংস আসছে। সারা শরীর যেন শিহরিত হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। কেন এমন হচ্ছে জানা নেই তার এমন প্রশ্নের উত্তর। তাই আজকের দিনটা তার কাছে আলাদা একটা দিন মনে হচ্ছে, যেটা সবার সাথে মিলছে না। শুক্রবারের দিন আজকে, জুম্মার নামাজ আদায়ের পরে আতিয়ার বিয়ে হবে। বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে। কিছু কাছের মানুষেরা কাউকে বলেনি মিসেস আয়েশা। ফারিয়া সকাল সকালই এসে পড়েছে। সে সারাটা সময় আতিয়ার পাশেই বসে আছে। তার বাবা মা নামাজের পরেই আসবে। এখন বাজে 1:40।
সবাই কম বেশি চলে এসেছে আতিয়াদের বাসায়। মিসেস আয়েশা আত্মীয়দের দেখাশোনা করতে ব্যস্ত। জানো, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। বিশ্বাস কর, দুলাভাই যদি তোকে দেখে তাহলে একদম পাগল হয়ে যাবে। ফারিয়ার কথায় আতিয়া হতাশ কণ্ঠে বলল, আমি এখনো আমার জামাইটারে দেখিনি জানিস। ফারিয়া হাই হুতাশ করে বলল, আল্লাহ, এমনি বলে কি? এখনো নিজের জামাইকেই দেখেনি। ছি, তোকে জাতি মেনে নিবে না রে বোন। আতিয়া ভ্রুকুচকে বলল, কেন মানবে না? এই যে তুই এখনো আমার দুলাভাই আর তোর জামাইকে দেখিসনি এটা? আতিয়া ভাবলেশীনভাবে বলল, তো কি হয়েছে? না দেখলে আমাকে জাতি মানবে না? ভালো কথা শোন, সব দেখা দেখি বাসর রাতের জন্য রেখে দিছি। যা দেখার বাসর রাতেই দেখবো, একদম A to Z। আতিয়ার কথায় ফারিয়া অবাক হয়ে বলল, জানো, তুই কি জিনিস রে, যাকে তুই এখনো দেখিসনি অথচ তার সাথে বাসর রাতে কি করবি কি না ঠিক করে রাখছিস? বাবা! আতিয়া মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বলল, হ্যাঁ, চুপ কর তুই। কি মনে করেছিস আগের বউদের মতো লজ্জা পাবো, স্বামীর দিকে তাকাবো না? এসব সব সময় 2 হাত ঘুমটা টেনে থাকবো হচ্ছে, এসব আমার দ্বারা হবে না। আরে প্রাণভোমরা, বাংলাদেশ এখন ডিজিটাল, তাই বাংলাদেশের একজন নিয়মিত নাগরিক হিসেবে আমিও ডিজিটাল। তাই বিয়ের আগে জামাইকে না দেখলেও বিয়ের পরে বাসরাতে শুধু দেখা না, অনেক কিছু করা যায়। আমার দুলাভাইটা অকালে মরবে। আতিয়া ফারিহার পিঠে থাপ্পড় মেরে বলল, শালি, আমাকে বিধবা বানাচ্ছিস কেন? এখনো জামাইটারে দেখতে পারলাম না, তার কিউট কিউট বাচ্চার আম্মু হতে পারলাম না, আর তার আগে তুই আমার জামাইটারে মেরে আমাকে বিধবা বানাস? আরে আরে মজা করছি। রাখ তোর মজা তোর কাছে। জুম্মার নামাজ শেষ করে সবাই আতিয়াদের বাসায় চলে আসলো। ছেলে পক্ষ চলে আসছে। তারা সবাই অল্প একটু খাবার খেলো। খাওয়া শেষ হলেই কাজী সব কাগজ ঠিক করলো। তারপর মেয়েকে নিচে নিয়ে আসতে বলল। মেয়েকে নিচে আনার জন্য মিসেস আয়েশা নিজে চলে গেল। মিসেস আয়েশা মেয়েকে দেখা মাত্রই মুখ থেকে আপনা আপনি মাশাআল্লাহ বলে উঠল। মিসেস আয়েশার কণ্ঠ আতিয়ার কানে যেতেই সে দরজার দিকে তাকালো। তাকিয়ে দেখল মিসেস আয়েশা দরজার কাছে দাঁড়িয়ে আছে। ফারিহা আতিয়ার কাছ থেকে উঠে মিসেস আয়েশার কাছে গেল। গিয়ে তার কাঁধে হাত রাখতেই মিসেস আয়েশা ভ্রম থেকে বেরিয়ে আসলো। তারপর সে আতিয়ার কাছে গিয়ে আতিয়ার থুতনিতে হাত দিয়ে বলল, মাশাআল্লাহ, আমার সেই ছোট্ট পরীটাকে আজ কত সুন্দর লাগছে। কি সুন্দর লাল টুকটুকি বউ লাগছে, মাশাআল্লাহ। মিসেস আয়েশার এমন কথায় আতিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। মিসেস আয়েশা আতিয়ার কাজ দেখে হেসে ফেলল। তারপর তাকে নিয়ে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। আতিয়ার একপাশে ফারিহাও ধরল। মিসেস আয়েশা আর ফারিহা আতিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সবার চোখ সেখানে আটকে গেল, বিশেষ করে আতিয়ার দিকে। আতিয়া একটা লাল লেহেঙ্গা পরেছে, গলায় নেকলেস লাল পাথরের, মুখে হালকা প্রসাধন, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, 2 হাত ভর্তি কাছের চুড়ি, আর ওড়নাটা দোপাট্টা করে মাথায় দেওয়া। শ্যামলা রং হলেও আতিয়া কেমন সাজে খুব সুন্দর লাগছে। এমনভাবে আতিয়াকে ধরে আনা হচ্ছে যেন কোনো দেশে রাজকন্যা তাকে ধরে নিচে নামানো হচ্ছে, তাই মানুষ সবাই দেখছে। কেউ কেউ তো মাশাআল্লাহ বলছে। আতিয়াকে নিয়ে গিয়ে বসানো হলো। ছেলে ওই পাশে বসে আছে। আতিয়াও সেই ছেলের মাঝে বিশাল পর্দা দেওয়া আছে, কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না। কাজী এবার বিয়ে পড়ানো শুরু করলো। সব বলা শেষে কাজী আতিয়াকে কবুল বলতে বলল। আতিয়া কবুল বলতে বলায় কেমন যেন কেঁপে উঠল। পাশে বসা ফারিয়ার হাতে জোরে খামচে ধরল। ওর কেন যেন দম বন্ধ হয়ে আসছে, গলাটা কেউ চেপে ধরে রাখছে, তাই গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কেমন কেমন একটা অনুভূতি হচ্ছে। কিসের অনুভূতি এসব কিছুই জানে না আতিয়া। কাজী আবারও আতিয়াকে কবুল বলতে বলল। আতিয়া এখনও নিশ্চুপ। আতিয়ার মনোভাব হয়তো মিসেস আয়েশা বোঝাতে পারল, তাই সে আতিয়ার কাছে গিয়ে আতিয়ার কাঁধে হাত রেখে বলল, আমি আছি তোমার পাশে সোনামা, কবুল বলো। আতিয়া ছলছল চোখে তার মায়ের দিকে তাকালো।
তার মা তাকে ইশারায় কবুল বলতে বলল। আতিয়া চোখ বন্ধ করে ধীরে সুস্থে 3 কবুল বলল। আতিয়া কবুল বলায় সবাই আলহামদুলিল্লাহ বলল। মিসেস আয়েশা নিজের চোখে আসা হালকা পানি অতি সন্তর্পণে কেউ দেখার আগেই মুছে ফেলল। কাজী এবার ছেলেকে কবুল বলতে বলল। ছেলে বেশি দেরি না করে 3 কবুল বলে ফেলল। কবুল বলা শেষ হতেই ছেলেটির দিকে একটি কাগজ এগিয়ে দিল। ছেলেটি সাইন করে দিল। সাইন শেষ হতেই সেই ছেলে উঠে পড়ল বসা থেকে। তাকে উঠতে দেখে মোহনা বেগম বলল, কই যাচ্ছিস? আমার কাজ শেষ, তাই চলে যাচ্ছি। বলে ছেলেটি কোনো উত্তরের আশা না করে হঠাৎ করে বেরিয়ে গেল। এইদিকে ছেলে চলে যেতেই মানুষ গুঞ্জন ছড়াতে লাগলো যে ছেলে বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, হয়তো প্রেমিক আছে তাই তার কাছে গেছে। কেউ কেউ আবার বলছে আতিয়ার কপাল পুড়েছে, তার স্বামী তাকে বিয়ের আসরে একা রেখে চলে গেছে। আরও অনেক কথা। আতিয়ার কানে এসব যেতে সে নির্বিকার হয়ে সামনের দিকে তাকিয়ে বসে রইল। এদিকে মোহনা বেগম সবার মুখ বন্ধ করার জন্য সামান্য কথা বলে সবাইকে হ্যান্ডেল করে নিল। শোনেন সবাই, পুরোটা না জানে কেউ মন্তব্য করবেন না। আমার নাতি বিয়েতে রাজি ছিল। রাজি না থাকলে তাহলে কবুল বা সাইন কিছুই করতো না। এখন আপনাদের মনে প্রশ্ন, তাহলে এভাবে নতুন বউ রেখে কোথায় চলে গেল? আমার নাতি ফাহাদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির চেয়ারম্যান, নিশ্চয়ই জানেন সবাই, তাই আমাকে বেশি কিছু বলা লাগবে না। ওর মিটিং পড়েছে, বিদেশ থেকে ক্লায়েন্ট আসবে, তাই তাকে যেতে হয়েছে। এখন প্রশ্ন, পর মিটিং অ্যাটেন্ড করতে পারতো। এখন প্রশ্ন, ওর মিটিংয়ে পরেও অ্যাটেন্ড করতে পারতো, কিন্তু না, তারা এসেছে এখন 1 ঘন্টা মিটিং টাইম নিয়ে তারা আবার নিজ দেশে ফিরে যাবে। আর এই মিটিংটা 1-2 টাকার নয়, কোটি টাকার ডিল। তাই সে মাত্র বিয়ে করা তার নতুন বউকে রেখে না নিয়েই চলে গেছে। আর আমরা আছি নাতবউকে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় না আমার কথা শোনার পরেও আপনাদের কেউ বলবেন যে আমার নাত এর কপাল খারাপ। মোহনা বেগমের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কেউ আর কোনো কথাই বলল না। মোহনা বেগম এবার মিসেস আয়েশার কাছে গিয়ে বলল, মা, কথা দিচ্ছি তোকে, তোর মেয়েকে কোনো দিন কষ্ট পেতে দেবো না। সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করব। নিজের মূল্যবান জিনিস হিসেবে নিজের কাছে খুব যত্ন তুলে রাখবো, কথা দিলাম। মিসেস আয়েশা চোখে পানি নিয়ে আতিয়ার হাত মোহনা বেগমের হাতে তুলে দিলেন। তারপর বললেন, আমি আপনাকে অনেক বিশ্বাস করি আন্টি, তাই তো আমার আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, দেখে রেখো। কথাগুলো বলতে বলতে মিসেস আয়েশা কান্না করে দিল। মিসেস আয়েশাকে কান্না করতে দেখে আতিয়াও কান্না করে দিল তার মাকে জড়িয়ে ধরে। অবস্থা বেগতিক হতেই মোহনা বেগম মিসেস আয়েশার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে আতিয়াকে নিয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে আসলো। তারপর তারা নিজেদের গাড়িতে বসে নিজ গন্তব্যে পাড়ি জমালো। গাড়ির মধ্যে আতিয়া মোহনা বেগমকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নতুন জায়গায় নতুন মানুষের সাথে মিশতে আতিয়ার কেমন যেন হাঁসফাঁস লাগছে, তাই সে কোনো কথা না বলে চুপচাপ বসে রয়েছে। আতিয়াকে নিয়ে বাসায় আসতেই সবাই নতুন বউ দেখতে আসছে। আশেপাশে থাকা কিছু প্রতিবেশী ভাবিরা আতিয়াকে লজ্জা দিতে কম করল না। আতিয়া শুধু মাথা নিচু করে ছিল, কোনো কথা বলেনি। রাত 10টা বাজে। এখন আর আতিয়ার পাশে কেউ নেই বসে, সবাই নিজেদের বাসায় চলে গেছে। মোহনা বেগম একটা প্লেটে করে কিছু খাবার আনলো, তারপর নিজ হাতে আতিয়াকে খাইয়ে দিল। আতিয়া কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ হতেই মোহনা বেগম আতিয়াকে নিয়ে ওপরে উঠল। তারপর একটা রুমের সামনে দাঁড়িয়ে আতিয়ার থুতনিতে হাত দিয়ে বলল, নানবউ, আমার ঘাড়তার নাতিটাকে একটু সামলানোর দায়িত্ব আজ থেকে তোকে দিলাম। পারবি তো আমার ঘাড়তার নাতিটার খেয়াল রাখতে? আতিয়া কিছুটা জড়তা নিয়ে মিনমিনিয়ে বলল, ইনশাল্লাহ, না পারলেও পারার চেষ্টা করব দাদি। যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, এগুলো খুলে 3 পিস পরে ঠিক হয়ে আসো। আতিয়ার ওপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি দিল। আতিয়ার সম্মতি পেয়ে মোহনা বেগম আতিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। মোহনা বেগম চলে যেতেই আতিয়া একটা বড় নিঃশ্বাস নিয়ে আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। আতিয়া ভেতরে প্রবেশ করে রুমটি দেখে চোখ কপালে উঠে গেল।
কি সুন্দর গোছালো রুম। একটা ছেলের রুম কি বুঝি এমন সুন্দর হয়? এইসব ভাবতে ভাবতে আতিয়া টি টেবিলের ওপরে নিজের সাথে আনা ব্যাগ রাখলো। তারপর তার থেকে একটা নেভি ব্লু রঙের 3 পিস বের করলো। এই ভারী লেহেঙ্গায় ওর কেমন অস্বস্তি হচ্ছে, তাই আগে এইসব খুলতে হবে। তাই আতিয়া সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। আতিয়া ওয়াশরুমে ঢোকার 5 মিনিট পরে রুমের মালিক রুমে প্রবেশ করলো। সে নিজের রুমে লাইট জ্বালানো দেখে কপাল কুঁচকালো। তারপর রুমের ভেতরে ঢুকে ভালোভাবে পর্যবেক্ষণ করলো, না কেউ নেই। তারপর দেখলো টি টেবিলের ওপর একটা ব্যাগ রাখা। ছেলেটি সেই ব্যাগটির কাছে গিয়ে ব্যাগে হাত দিয়ে দেখলো সব মেয়েলি জিনিস আছে। ছেলেটি এবার কপাল কুঁচকে ফেলল। এর মধ্যে খট করে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হতেই ছেলেটি সেদিকে তাকালো, আর তাকিয়ে অবাক হয়ে গেল, সাথে ঘোরের মধ্যে চলে গেল আতিয়ার এমন মাতাল করা রূপ দেখে। আতিয়া সদ্য গোসল করে আসছে, চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। পানিগুলো মুখে পর গলায় এসে জমাট হচ্ছে। চুলের পানিতে আতিয়ার জামার কিছু অংশ ভিজেও গেছে। তার মধ্যে আতিয়া কোনোরূপ ওড়না গায়ে জড়ায়নি। আতিয়ার মেয়েলি শরীর ভাঁজ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই রূপে আতিয়াকে দেখে ছেলেটি ঘোরের মধ্যে চলে গেল। এইদিকে আতিয়া ওয়াশরুমের দরজা খুলে আসতেই সামনে অনাকাঙ্ক্ষিত কাউকে দেখে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। মানে ও যেটা দেখছে ঠিক দেখছে তো? আতিয়া মনে মনে বলল, এটা তো নির্জীব মানুষটা এইখানে কি করছে? এটা তো। এইসব ভাবার মধ্যেই যখন আতিয়া দেখল সে নির্জীব মানুষটা তার দিকে কেমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে, তাই সে এইবার নিজের দিকে তাকালো। তাকিয়ে সঙ্গে সঙ্গে পেছন ঘুরে দাঁড়ালো। ওর যে গায়ে ওড়না নেই এটা ওর হুঁশে ছিল না। আর কি অসভ্য নির্জীব মানুষটা, ছি কিভাবে দেখছে আবার। আতিয়া এবার ওড়না গায়ে জড়িয়ে তারপর নির্জীব মানুষটার কাছে গেল, যে এখনও ঘোরের মধ্যেই আছে। আতিয়া গিয়ে তার সামনে দাঁড়িয়ে হালকা কাশতেই ছেলেটি ঘোর থেকে বেরিয়ে আসলো। আতিয়া ভ্রুকুচকে চোখ ছোট ছোট করে বলল, আপনি এইখানে কি করছেন? ছেলেটি আতিয়ার কথায় উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করে বলল, সেই প্রশ্ন আমারও, তুমি এখানে কি করছো? আতিয়া ভাব নিয়ে বলল, আমার স্বামীর রুম, আমি থাকবো না তো কে থাকবে শুনি? ছেলেটি অবাক হওয়ার ভান করে বলল, ও রিয়েলি? কিন্তু আপনি এখানে কি করছেন? কারোর রুমে আসতে গেলে যে পারমিশন নিয়ে আসতে হয় জানেন না? নিজের রুমে আসতে গেলে যে কারোর পারমিশন লাগে সেটা আজ জানলাম। হ্যাঁ নিতে হয়। এখন এটা আমার রুম, আপনার। ওয়েট, কি বললেন আপনি? নিজের রুমে আসতে গেলে কারোর পারমিশন লাগে? মানেটা কি? মানে এটা আপনার রুম? এটা আপনার রুম কিভাবে হয়? এটা তো আমার জামাই রুম। দাদি যে আমাকে এই রুমটা দেখিয়ে দিল। ছেলেটি কপাল কুঁচকে বলল, কে আপনার জামাই? আরে আবরার ফাহাদ আছে না, এই বাড়ির একমাত্র নাতি, সে হলো আমার জামাই। ছেলেটি এবার আতিয়াকে বলল, এই মেয়ে আপনার নাম কি? আতিয়া জিন্নাত। উফ শিট, শেষমেশ কিনা তোমার মতো গায়ে পড়া মেয়ের সাথে আমার বিয়ে হলো। উফ। ছেলেটির এমন কথা শুনে আতিয়া অবাক হয়ে বলল, তার মানে আপনি আবরার ফাহাদ? আবরার দাঁতে দাঁত চেপে বলল, কেন সন্দেহ আছে নাকি? আতিয়া এইবার কাঁদো কাঁদো ফেস করে বলল, শেষমেশ কিনা এই নির্জীব মানুষটার সাথে আমার বিয়ে হলো। হ্যাঁ। আতিয়ার এমন কথা শুনে আবরার বিরক্ত কণ্ঠে বলল, স্টপ ইডিয়েট গার্ল, সরো সামনে থেকে, যত সব। বলে আবরার আর কোনো কথা না বলে আতিয়াকে পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফ্রেশ হতে। প্রায় 10 মিনিট পরে আবরার একটা কালো শার্ট আর ট্রাউজার পরে বেরিয়ে আসলো। আতিয়া এখনও একই জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। আবরার বেডের কাছে গিয়ে বেডে বসতে বসতে বলল, তুমি যদি মনে করো বাংলা সিরিয়ালের টিপিক্যাল স্বামীদের মতো তোমাকে বেডে শুতে দিয়ে সোফায় গিয়ে ঘুমাবো, তাহলে ভুল ভাবছ। আমার সোফায় শোয়ার কোনো ইচ্ছা নেই, আর না তোমাকে নিয়ে বেড শেয়ার করার ইচ্ছা আছে। তাই চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ো, আর ঘুম না পারতে চাইলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো। আই ডোন্ট মাইন্ড, বাট বেড শেয়ার করতে আসলে অনেক কিছুই মনে হবে। এটা বলে আবরার লাইট অফ করে ঘুমিয়ে পড়ল ব্ল্যাঙ্কেট গায়ে জড়িয়ে।
এদিকে আতিয়া মনে মনে আবরারের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে একটা বালিশ আর কম্বল নিয়ে গিয়ে সোফায় শুয়ে পড়ল। সারাদিন এত ধকল যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। রাতের আধার কেটে ধরণীতে সুন্দর একটা দিনের সূচনা হলো।